হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। আমার মামি ছিলেন অসম্ভব সুন্দর। তার সৌন্দর্যের গল্প পুরো গ্রাম জুড়ে ছড়িয়েছিল। যেন এক রূপকথার গল্প। গ্রামের অনেক মানুষই তাকে একবার দেখার জন্য ব্যাকুল থাকত। ছোটবেলা থেকেই আমি মামিকে ভীষণ ভালোবাসতাম। তার মায়াবী হাসি আর সহজ সরল আচরণ আমাকে মুগ্ধ করত। কিন্তু মাম যখন বিয়ে করে আমাদের বাড়িতে এলেন, কিছুদিন পর থেকেই খেয়াল করলাম তার হাসির আড়ালে লুকিয়ে আছে এক গভীর বিষণ্ণতা। মামি প্রায় চিন্তিত আর উদাস থাকতেন। একদিন হঠাৎ কথার ফাঁকে মামিকে জিজ্ঞাসা করলাম, মাম, আপনি কি এখনও মামার সাথে আগের মতো ভালো সময় কাটান? মাম একটু মন খারাপ করে উত্তর দিলেন, আসলে কি বলবো, আমার তো বিয়েই হয়েছিল একজন বয়স্ক মানুষের সাথে। আমি তখন মাত্র 2 আর তোমার মামা 4 বছরের। আমাদের মধ্যে কোনো মিল ছিল না। আমার পরিবার তার আয় দেখে বিয়ে দিয়েছিল। প্রথম দিকে তিনি একটু রোমান্টিক ছিলেন, কিন্তু এখন তিনি সবসময় কাজ নিয়েই ব্যস্ত থাকেন। এ কথাগুলো বলতে বলতে মাম একটু দুঃখ পেলেন। আমি তখন তাকে সান্ত্বনা দিয়ে বললাম, মামি, আপনি কেন দুঃখ করেন? আপনার পাশে তো এই ভাবনা আছে। আপনার হাসি ফিরিয়ে আনার জন্য আমি সবসময় প্রস্তুত। একবার সুযোগ দিয়েই দেখেন। আমার এ কথা শুনে মাম একটু লজ্জা পেয়ে নিচের দিকে তাকালেন। তারপর আমি মামিকে এই গল্পটা সেই সময়ের যখন আমি স্কুলে পড়তাম। একবার আমার মামার বিয়ের জন্য আমরা নানির গ্রামে গিয়েছিলাম। গ্রামের পরিবেশ ছিল খুবই সুন্দর আর বিয়ের আয়োজনও ছিল জমজমাট। আমি প্রথমবার মামার বিয়েতে গিয়ে মামিকে দেখার জন্য বেশ উৎসুক ছিলাম। মামার বিয়ের আগে মামুর ছবি দেখতে চেয়েছিলাম। তখন তো মোবাইল ফোনের এত প্রচলন ছিল না, তাই ছবি দেখার জন্য বাড়ির লোকজনের উপর নির্ভর করতে হতো। মামাকে বলার পর তিনি বললেন, তোমার নানির কাছে ছবি আছে, নানির ঘরে গিয়ে দেখো। আমি নানির ঘরে গেলাম। সেখানে আমার বাবা মা মামির ছবি দেখছিলেন। আমি ছবিটা হাতে নিলাম এবং দেখলাম মামুর সৌন্দর্য দেখে আমার চোখ আটকে গেল। একদিকে মামা ছিলেন 4 বছরের এক সাধারণ মানুষ, গম্ভীর চেহারা, গায়ের রং কালো। আর অন্যদিকে মাম ছিলেন একেবারে তরুণী, মাত্র 2 বছর বয়স, সদ্য স্নাতক পরীক্ষা শেষ করেছেন। তার রূপ ছিল অসাধারণ, যেন চাঁদের আলোর ভেজা একটি ফুল। তার গায়ের রং এতটাই উজ্জ্বল ছিল যে তাকে দেখে মনে হচ্ছিল যেন দুধে এক ফোঁটা গোলাপি রং মিশিয়ে দিয়েছে। তখন আমার মনে অদ্ভুত অনুভূতি হচ্ছিল। মামার সঙ্গে মামুর কোনো তুলনা হয় না ভেবে মনে একটু দুঃখ হচ্ছিল। তবে বিয়ের আনন্দ আর গ্রামের পরিবেশের সবার সঙ্গে মিশে সেই দুঃখ ভুলে গিয়েছিলাম। আমার মামার বিয়ের সময়কার ঘটনা এটি। আমাদের পরিবারের সবার মধ্যে তখন খুবই আনন্দের পরিবেশ, কারণ সবাই মনে করছিল যে আমাদের বাড়িতে এত সুন্দর এবং মার্জিত একজন বউ আসছেন। আমার মামি ছিলেন এমন সুন্দরী যে তাকে কে দেখে মনে হতো তিনি কোনো অপসরার মতো। আমার মামার বিয়ে দেরি হয়ে গিয়েছিল কারণ তার চেহারা তেমন আকর্ষণীয় ছিল না, কিন্তু তার জন্য এমন একটি মেয়ে বিয়ের পাত্রী হিসেবে ঠিক হলেন যিনি অসাধারণ রূপবতী। তাকে দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম এবং মনের মধ্যে এক ধরনের অদ্ভুত অনুভূতি কাজ করছিল। বিয়ের দিন ধীরে ধীরে এগিয়ে আসছিল। 3 দিন পর সেই কাঙ্ক্ষিত দিন চলে এলো। আমাদের পরিবারের কয়েকজন সদস্য মামার সঙ্গে গাড়িতে বসে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলাম, আর বাকিরা বরযাত্রী নিয়ে অন্য গাড়িতে। সন্ধ্যার দিকে আমরা সবাই মামার হবু স্ত্রীর শহরে পৌঁছলাম। সেখানে আমাদের জন্য একটি চমৎকার ফার্ম হাউসে থাকার ব্যবস্থা করা হয়েছিল। জায়গাটি এতটাই সুন্দর ছিল যে মনে হচ্ছিল যেন কোনো রাজকীয় হোটেলে এসেছি। বিয়ের প্যান্ডেলটি ছিল খোলা আকাশের নিচে, যেখানে বিয়ের সমস্ত আয়োজন চলছিল। সন্ধ্যা নামতেই আমরা সবাই নাচতে গাইতে প্যান্ডেলে পৌঁছালাম। কিছুক্ষণ পর মাম তার বোন ও বান্ধবীদের সঙ্গে মালা নিয়ে আসলেন। তাকে সামনে থেকে দেখার পর আমার মনে হলো তিনি ছবির চেয়েও অনেক বেশি সুন্দর মনে হচ্ছিল। আগের ছবিগুলো যেন ঠিকমত তোলা হয়নি। তাকে সরাসরি দেখে আমার মনের মধ্যে কথার ভাষা হারিয়ে গেল। তার সৌন্দর্য যেন এক অদ্ভুত জাদুর মতো। পুরো বিয়ের অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা ছিল। আমার মামার বিয়ের সময় আমি তার সৌভাগ্য দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। তার বিয়ের আয়োজন এতটাই জমজমাট ছিল যে সবাই তার কপালে এর প্রশংসা করছিল। আমার মামা যেভাবে এমন একজন অসাধারণ রূপসী মেয়েকে জীবনের সঙ্গী হিসেবে পেয়েছিলেন তা সত্যি অবিশ্বাস্য মনে হচ্ছিল। আমি মনে মনে ভাবছিলাম, মামার কপাল এত ভালো হয় কিভাবে? মামার বিয়ে সম্পন্ন হলো এবং বরযাত্রী নিয়ে মামিকে বাড়ি নিয়ে আসা হলো। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু সেই রাতটি ছিল বিশেষ, কারণ সেটি ছিল তাদের নতুন জীবনের সূচনার রাত। আমার ঘর মামার ঘরের ঠিক পাশেই ছিল আমাদের এর ঘর দুটি। মাঝখানে একটি পাতলা দেয়াল দিয়ে আলাদা করা ছিল। রাত গভীর হতে থাকলো। আমি সারারাত ঘুমাতে পারছিলাম না। মনটা খুব অস্থির ছিল। দেয়ালের দিকে কান লাগিয়ে কিছু শোনার চেষ্টা করলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে কিছুই শুনতে পেলাম না। রাত কেটে গেল এমন অস্থিরতার মধ্যেই। পরের দিন
আমরা যারা একই বয়সের ছিলাম সবাই মিলে মামির ঘরে গিয়ে তার সঙ্গে কথা বলতে শুরু করলাম। আমি খুব সহজেই সবার সঙ্গে মিশতে পারি, তাই মামার সঙ্গেও খুব দ্রুত মিশে গেলাম। তার সঙ্গে গল্প করতে করতে আমাদের মধ্যে একটি ভালো বন্ধুত্ব তৈরি হলো। মাম হাসিমুখে আমার সঙ্গে কথা বলছিলেন আর আমিও তাকে আমার মজার গল্প শোনাচ্ছিলাম। মামা তখন শহরের একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন। বিয়ের পর মাত্র 2 দিনের ছুটি নিয়ে তিনি আবার কাজে ফিরে গেলেন। তার চলে যাওয়ার পর কয়েকদিন আমরা মামার বাড়িতে ছিলাম, তারপর সবাই আমাদের বাড়িতে ফিরে এলাম। সময় দ্রুত কেটে যাচ্ছিল মামার। বিয়ের কয়েকদিন বছর পর মোবাইল ফোনের যুগ এসে গেল। আমিও তখন একটি ফোন কিনেছিলাম। ফোনের মাধ্যমে পরিবার এবং আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাড়তে থাকল। ততদিনে মাম এবং মামা শহরে চলে গিয়েছিলেন এবং তাদের 2টি সন্তানও হয়েছিল। যখনই আমার মা মামার সঙ্গে ফোনে কথা বলতেন আমিও তাদের সঙ্গে কথা বলতাম। মাম আমাকে কখনো ভুলতেন না। এরপর সময় আরও কেটে গেল। আমি কলেজে ভর্তি হলাম এবং পাশাপাশি ইন্টার ক্লাসের কোচিং দেওয়া শুরু করলাম। এটি আমার জীবনের প্রথম উপার্জন ছিল। প্রথম উপার্জনের টাকা দিয়ে আমি একটি অ্যান্ড্রয়েড ফোন কিনলাম। সেই দিনটি আমার জন্য ছিল খুবই আনন্দের, কারণ এর আগে আমাদের বাড়িতে অ্যান্ড্রয়েড ফোন ছিল না। নতুন ফোন কিনে তাতে ইন্টারনেট চালু করলাম এবং নিজের ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করতে লাগলাম। একদিন কলেজে বসে হঠাৎ মামির কথা মনে পড়ল। সঙ্গে সঙ্গে তাকে ফোন করলাম। ফোন ধরতেই ওপার থেকে মামির কণ্ঠ ভেসে এলো, হ্যালো, কে বলছেন? আমি পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি আনন্দিত হয়ে বললেন, ওহ, তুমি কেমন আছো? আজ এতদিন পর হঠাৎ মনে পড়ল। আমি হাসি দিয়ে বললাম, না মামি, এমন কিছু নয়, আমি তো সবসময় আপনার সঙ্গে কথা বলি। আসলে কিছুদিন আগে একটি নতুন ফোন কিনেছি, তাই ভাবলাম এই নম্বর থেকে আপনাকে ফোন করি। মাম হাসিমুখে বললেন, ওহ, দারুণ ব্যাপার, নতুন ফোন কে কিনে দিল? আমি উত্তরে বললাম, মামি, এটা আমি নিজেই কিনেছি আমার উপার্জনের টাকায়। এরপর আমি মামিকে আমার কোচিংয়ের কথা বললাম। তিনি খুব খুশি হলেন এবং আমাকে আরও উৎসাহ দিলেন। আমিও তাদের সন্তানদের এবং মামার কথা জানতে চাইলাম। মাম বললেন, তোমার মামা অফিসে গেছেন আর বাচ্চারা স্কুলে। ছেলেটা এখন প্রায় 4 বছরের আর মেয়েটা মাত্র 1 বছরের। এরপর থেকে আমরা প্রতিদিনই প্রায় আধা ঘন্টা কথা বলতাম। আমি তখন কলেজে থাকতাম আর মাম বাড়ির কাজ সামলাতেন। সময়ের সঙ্গে সঙ্গে মামর সঙ্গে আমার কথোপকথন অনেক বেড়ে গিয়েছিল। কাজ শেষ হলে তিনি আমাকে একটি মিসড কল দিতেন আর আমি সুযোগ পেলেই তাকে কল করতাম। এইভাবে আমাদের মধ্যে কথোপকথনের অভ্যাস তৈরি হলো। ধীরে ধীরে আমাদের মধ্যে বেশ খোলামেলা এবং মজার আলাপ শুরু হলো। একদিন মামি হেসে জিজ্ঞাসা করলেন, তোমার কলেজে কত মেয়ে বন্ধু আছে? আমি মজা করে বললাম, কোথায় মাম, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। থাকলে কি আমি আপনার সঙ্গে এত কথা বলতাম? মাম এই কথায় হাসতে হাসতে বললেন, তাহলে কি আমাকে গার্লফ্রেন্ড ভেবে কথা বলো? আমার মনে হয়েছিল উত্তর দেই, হ্যাঁ মাম, আমি তো অনেক দিন থেকেই আপনাকে গার্লফ্রেন্ড বানাতে চাইছি, কিন্তু আমি সেরকম কিছু বলিনি। তবে এরপরে মাম আমার সঙ্গে আরও বেশি খোলামেলা হয়ে কথা বলতে শুরু করলেন এবং আমিও তার সঙ্গে বেঁধে মজা করতে লাগলাম। একদিন কথার মধ্যে আমি মামিকে মজার ছলে জিজ্ঞাসা করলাম, মাম, আপনার বিয়ের প্রথম রাতটা কেমন ছিল? তিনি লজ্জা পেয়ে হাসতে হাসতে বললেন, সত্যি বলতে আমি কিছুই মনে করতে পারি না, তুমি তো এখন খুব দুষ্টুমি করছো। আমি তখন কথাটা ঘুরিয়ে বললাম, আরে মাম, আপনি ভুল বুঝছেন, এমন কিছু ভাববেন না। এইভাবে আমাদের কথোপকথন আরও খোলামেলা হতে লাগলো। মাম আমার খুব ভালো বন্ধু হয়ে উঠলেন এবং তার সঙ্গেও আমার সময় কাটানো বেশ উপভোগ্য হয়ে উঠল। একদিন মামার সঙ্গে গল্প করতে করতে আমি হেসে জিজ্ঞেস করলাম, মাম, মামা কি এখনও আগের মতো আপনাকে সময় দেন? আগের মতো কি রোমাঞ্চ করেন? তিনি একটু মলিন হাসি দিয়ে বললেন, সত্যি বলি, আমার বিয়েটা এক বৃদ্ধের সঙ্গে হয়েছে। বাড়ির লোকেরা তাদের বয়স না দেখে শুধুমাত্র তার উপার্জনের দিকে নজর দিয়েছিল। আমি তখন মাত্র 2 বছর বয়সে ছিলাম আর তোমার মামার বয়স ছিল প্রায় 4 বছর। সত্যি কথা বলতে আমাদের মধ্যে কোনো মিল ছিল না। বাড়ির লোকেরা তার আর্থিক অবস্থার জন্যই এই বিয়ে দিয়েছিল। প্রথমে তিনি একটু রোমান্টিক ছিলেন, কিন্তু এখন সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকেন। এই কথা বলতে বলতে মামির চোখে এক ধরনের বিষণ্ণতা ভেসে উঠল। আমি তার গল্প শুনে ভাবছিলাম, একদিকে মামর জীবনের এই কষ্টের কথা শুনে দুঃখ হচ্ছিল, অন্যদিকে তার সঙ্গে কথা বলতে মজাও পাচ্ছিলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার বিয়ের আগে কি কেউ আপনাকে পছন্দ করত? তিনি একটু চুপ করে থেকে বললেন, হ্যাঁ, আমাদের গ্রামের এক ছেলে আমাকে খুব ভালোবাসত। সে আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমার পরিবার রাজি হয়নি। তারা বলেছিল অন্য কাস্টের মধ্যে বিয়ে হবে না। আমি মজা করে বললাম, তাহলে আপনি সেই সময় বাড়ির সঙ্গে ঝগড়া করেননি কেন? তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ইচ্ছে করলেও সেই সাহস আমার ছিল না। যদি করতাম তাহলে হয়তো আজ আমার জীবন অন্যরকম হতো। আমাদের কথাবার্তার ফাঁকে মাম আরও বললেন, তুমি তো আমার বয়সের কাছাকাছি, তোমার মতো একজনের সঙ্গে আমার জীবনটা অনেক সহজ হতো। তার কথায় যেন এক আক্ষেপ ঝরে পড়ছিল। আমি তাকে শান্ত করে বললাম, মামি, আপনাকে যদি একজন ভালো বন্ধুর মতো কিছু বলি শুনবেন? তিনি বললেন, হ্যাঁ বলো। আমি বললাম, আপনার আশেপাশে ভালো কাউকে খুঁজে দেখুন যে আপনাকে একটু সুখ দিতে পারে। তিনি ভয় পেয়ে বললেন, না না, এভাবে কিছু হবে না। যদি তোমার মামা জানতে পারেন তাহলে তো বড় ঝামেলা
হয়ে যাবে, কথা এখানেই শেষ হয়নি। এরই মধ্যে একদিন মাম জানালেন মামা তাদের শহরের চাকরি ছেড়ে দিয়েছেন এবং গ্রামের দিকে ফিরে যাচ্ছেন। আমি মামার সঙ্গে কথা বললে তিনি জানালেন ফ্যাক্টরির মালিক ব্যবসা ভালোভাবে চালাতে পারছেন না, তাই 1 মাসের অগ্রিম বেতন দিয়ে আমাকে বিদায় জানিয়েছেন। একদিন মাম জানালেন তোমার মামা শহরের চাকরি ছেড়ে দিয়েছেন এবং গ্রামের দিকে ফিরে যেতে চান। আমি অবাক হয়ে বললাম কিন্তু কেন, আর কোনো চাকরি খুঁজে দেখেননি? মামা নিজেই জানালেন অনেক চেষ্টা করেছি, কিন্তু এখন আর শহরে থাকার ইচ্ছা নেই, গ্রামে ফিরে যেতেই মন চাইছে। কিছুদিন পর মামা সত্যিই শহর থেকে গ্রামে ফিরে এলেন এবং মামি ও তাদের সন্তানদের গ্রামে রেখে গেলেন। আমার মায়ের কথায় তিনি আমাদের কাছে এলেন। আমার বাবা তার পরিচিত এক গার্মেন্টস দোকানের মালিকের সঙ্গে কথা বলে মামার জন্য একটি চাকরির ব্যবস্থা করলেন। চাকরি পাওয়ার পর মামার জীবন আবার একটু স্বাভাবিক হলো। তিনি আমাদের বাড়ি থেকেই কাজ করতে শুরু করলেন। এই সময় মাম প্রতিদিন রাতে আমার সঙ্গে ফোনে কথা বলতেন। অনেক সময় তিনি মামার খবরও আমার কাছ থেকেই জেনে নিতেন। এক রাতে প্রায় রাত 2টা বাজে আমি আর মামি ফোনে কথা বলছিলাম।